1962 সালের ভারত চীন যুদ্ধের কয়েক বছর পর ভারতীয় সেনাবাহিনীর এক তরুণ জওয়ান জীবনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে আত্মহত্যার কথা ভাবছিলেন। এমন সময় একদিন দিল্লি রেলওয়ে স্টেশনের এক বইয়ের স্টল থেকে তিনি একটি বই কিনলেন। বইটির মলাটে স্বামী বিবেকানন্দের ছবি ছিল, আর ভেতরে ছিল দেশের যুবকদের উদ্দেশ্যে নিবেদিত স্বামী বিবেকানন্দের জ্বালাময়ী বাণী। তরুণটি জীবনের এক নতুন অর্থ খুঁজে পেলেন। শুরু হলো এক নতুন সংগ্রাম। মহারাষ্ট্রের খরাপীড়িত রালেগাঁও সিদ্ধি গ্রামে সবুজ বিপ্লবের জোয়ার আনা দিয়ে যার সূত্রপাত, আজ তা ভারত জুড়ে দুর্নীতিমুক্ত স্বচ্ছ প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে বৃহত্তর নাগরিক আন্দোলনের রূপ নিয়েছে। সেদিনের সেই তরুণ জওয়ানই হলেন আজকের তরুণদের আইকন, বরেণ্য জননেতা আন্না হাজারে। আন্না হাজারে মুক্ত কণ্ঠে স্বীকার করেছেন স্বামীজির অগ্নিময়ী ব্যক্তিত্ব আর প্রাণস্পর্শী বাণী তাঁর প্রেরণার উৎসমুখ। প্রশ্ন জাগে, কি ছিল স্বামীজির কথায় যা আজও মানুষকে প্রেরণা যোগাচ্ছে? স্বামীজির গুরুভাই স্বামী তুরীয়ানন্দজি মহারাজের কথায় এর উত্তর পাওয়া যাবে। স্বামীজির কথার শক্তি প্রসঙ্গে মহারাজজি বলেছেন, স্বামীজির কথা শুনলে মরা মানুষ তরাক করে লাফিয়ে উঠে বলতো, দাঁড়াও দাঁড়াও, মরে তো গেছি, কথাটা একবার শুনে যাই। তার কথার এতই জোর ছিল যে ভাব ও ভাষা হৃদয়ের অন্তঃস্থলে তখনই পৌঁছত, একটুও বিলম্ব হতো না। সময়ের ভুল হয়ে যেত, লোকে নিজের অস্তিত্ব ভুলে যেত। সকলের মনকে এক উচ্চ ভাবভূমিতে তিনি তুলে দিতে পারতেন, আর এই উচ্চভূমিতে পৌঁছে মানুষ যাবতীয় ক্ষুদ্রতা, সংকীর্ণতা, মলিনতা দূরে সরিয়ে এক অনাবিল অন্তর্নিহিত বিরাট সত্তার সন্ধান পায়। মানুষ মহারথী হয়ে যায়। স্বামীজি তো তাই চেয়েছিলেন। 1890 সালে দ্বিতীয়বার প্রব্রজ্জায় বেরোনোর আগে স্বামীজি মঠের গুরুভাইদের বলেছিলেন, এবার আর স্পর্শমাত্র লোককে বদলে ফেলতে পারার ক্ষমতা লাভ না করে ফিরছি না। বলা বাহুল্য, স্বামীজির জীবন দেবতা তাঁর সেই ইচ্ছা পূরণ করেছিলেন। তার প্রমাণ আজও অবিরল। তাই তো স্বামী চণ্ডিকানন্দ একটি গানে লিখেছেন, বীর সেনাপতি বিবেকানন্দ ওই যে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায়। এটা ঘটনা। স্বামীজির ব্যক্তিত্ব ও তাঁর বাণীর আকর্ষণে শত সহস্র মানুষ ছুটে গেছেন। এদের কেউ তাকে চাক্ষুষ করেছেন, কেউ বা কেবল তার বাণী মূর্তি প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছেন। কিন্তু কেবল কি মহারথীরাই তার আহ্বানে ছুটে গেছেন, নাকি যারাই তার কাছে ছুটে গেছেন জাতি কুল মান নির্বিশেষে তারাই মহারথী হয়ে গেছেন? আসলে দুটোই সত্য। আজকে আমার ভিডিওতে আপনাদের জানাবো এমন কিছু মহাপুরুষ মহারথীদের কথা। আশা করি আপনাদের ভালো লাগবে। সালটা 1881 শেষ কি 1882 শুরু হবে। বাবুরাম মহারাজ, পরবর্তীকালে স্বামী প্রেমানন্দ মহারাজ, তখন সবে সবে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে যাতায়াত শুরু করেছেন। সেদিন তিনি ভক্ত রামদয়াল বাবুর সঙ্গে শ্রী শ্রী ঠাকুরের সাথে দেখা করতে গিয়ে দক্ষিণেশ্বর মন্দিরে থেকে গেলেন। হঠাৎ গভীর রাতে বাবুরাম মহারাজ অবাক হয়ে দেখেন শ্রী শ্রী ঠাকুর ব্যাকুল হয়ে আলুথালু বেশে তাঁদের বিছানার পাশে এসে রামদয়াল বাবুকে জাগিয়ে বলছেন, দেখো, নরেন্দ্রের জন্য প্রাণের ভেতরটা গামছা নিংড়ানোর মতো জোরে মোচড় দিচ্ছে, তাকে একবার দেখা করে যেতে বলো। শুধু একবার নয়, সেই রাতে বারে বারেই শ্রী শ্রী ঠাকুর এভাবে তাদের কাছে ফিরে এসে নরেনের জন্য তার প্রাণের টান ব্যক্ত করেছিলেন। বাবুরাম মহারাজ তখনও নরেন্দ্রকে চেনেন না। শুধু এটুকু ভেবেই কষ্ট পেলেন যে সে ব্যক্তি কি কঠোর, যার জন্য ঠাকুরের এই অদ্ভুত ভালোবাসা। 1885 সালের ফেব্রুয়ারি মাসে
দক্ষিণেশ্বরে ঠাকুরের জন্মোৎসবের ভরা সমাবেশে নরেনের সামনেই শ্রী শ্রী ঠাকুর দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করলেন, আমি নরেন্দ্রকে আত্মার স্বরূপ জ্ঞান করি, আর আমি ওর অনুগত। আর একবার বলরামবাবুর বাড়িতে কথামৃতকার মহেন্দ্রনাথ গুপ্তের কাছে মুক্ত কণ্ঠে শ্রী শ্রী ঠাকুর নরেনকে বিভিন্ন বিশেষণে ভূষিত করে বললেন, এত ভক্ত আসছে, ওর মতো একটি নাই। নরেন্দ্র সভায় থাকলে আমার বল। সর্বদা ভগবদ্ভাবে সমাধিমান শ্রী শ্রী ঠাকুরেরই যদি এই অবস্থা হয়, তাহলে নরেন্দ্রনাথ তথা স্বামী বিবেকানন্দের সংস্পর্শে আসা অন্যান্যদের দশা কী হবে তা সহজেই অনুমেয়। রাখালচন্দ্র ঘোষ ভাবিকালের স্বামী ব্রহ্মানন্দ নরেন্দ্রনাথেরই সমবয়সী সতীর্থ গুরু ভাই। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মহাসমাধির পর অন্যান্য গুরু ভাইদের সঙ্গে তিনি তখন বরানগর মঠে আছেন। মনে তীব্র বৈরাগ্য, সাধ একাকী নর্মদা তীরে গিয়ে সাধনায় ডুব দেবেন, কিন্তু নরেন্দ্রনাথের টান ফেলে যেতে পারছেন না। আর যেন নিজের মনকেই প্রবোধিতে মঠ ছেড়ে তপস্যায় যেতে উৎসুক অপর গুরু ভাই সারদা প্রসন্নকে বলছেন, এখানে সাধু সঙ্গ, এ ছেড়ে যেতে আছে? আর নরেনের মতন লোকের সঙ্গ, এ ছেড়ে কোথায় যাবি? গুরু ভাইদের মধ্যে গঙ্গাধর মহারাজ অর্থাৎ স্বামী অখণ্ডানন্দজি মহারাজের প্রতি বিবেকানন্দের বিশেষ স্নেহ ছিল। আদর করে তিনি গঙ্গাধর মহারাজকে গ্যাঞ্জেস বলে ডাকতেন। 1890 সালে পরিব্রাজক রূপে হিমালয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে শ্রী শ্রী মা সারদা দেবী এই গঙ্গাধরকেই বলেছিলেন, বাবা, তোমার হাতে আমাদের সর্বস্ব দিলাম, তুমি পাহাড়ের সকল অবস্থা জানো, দেখো যেন নরেনের খাওয়ার কষ্ট না হয়। এ যাত্রায় 1890 সালের জুলাই মাস থেকে 1891 সালের মার্চ মাস পর্যন্ত অখণ্ডানন্দজি মহারাজ হিমালয় তথা উত্তর ভারতের নানান তীর্থে স্বামীজির সঙ্গে ভ্রমণ করে খুব আনন্দ পান। কিন্তু এর পরে স্বামীজি গুরুভাইদের সঙ্গ ত্যাগ করে নিঃসঙ্গ পরিব্রাজকের জীবনযাপনের সিদ্ধান্ত নিলেন। বললেন, আমি এবার একলা বেরুব, কোথায় আছি কোথায় যাচ্ছি কাউকে সন্ধান দেব না। গঙ্গাধর মহারাজ অমনি উত্তর দিলেন, বেশ, তুমি যদি পাতালে যাও আর সেখান থেকে যদি তোমায় খুঁজে বের করতে না পারি তো আমার নাম গঙ্গাধর নয়। শুরু হলো এক অদ্ভুত অভিযান। মিরাট থেকে দিল্লি, দিল্লির থেকে আগ্রা, আগ্রা থেকে বৃন্দাবন, বৃন্দাবন থেকে এটাওয়া, এটাওয়া থেকে আবার বৃন্দাবন হয়ে জয়পুর, সেখান থেকে আজমির, আজমির থেকে পুষ্কর সহ রাজস্থানের নানান স্থান এবং গুজরাটের উপকূলবর্তী নানান শহর ঘুরে আমেদাবাদ, আমেদাবাদ থেকে জুনাগড়, দ্বারকা, বেট দ্বারকা, সেখান থেকে নারায়ণ সরোবর। এইভাবে প্রায় 1 বছর অক্লান্তভাবে খোঁজ চলেছে। যেখানেই যান শোনেন কদিন আগেই স্বামীজি সেখান থেকে অন্যত্র চলে গেছেন। একবার তো ডাকাতের খপ্পরে পড়ে প্রাণ সংশয় পর্যন্ত হয়েছিল, কিন্তু অখণ্ডানন্দজি মহারাজ আপন লক্ষ্যে অবিচল, স্বামীজিকে খুঁজে পেতেই হবে। অবশেষে নারায়ণ সরোবর থেকে ধুধু মরুপ্রান্তর পেরিয়ে মান্ডবী এসে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। সেখানে এক ভাটিয়ার বাড়িতে গঙ্গাধর মহারাজ প্রাণপ্রিয় নরেন্দ্রের সাক্ষাৎ পেলেন। এই ছিল স্বামীজির আকর্ষণ শক্তি। 1887 সালের শেষ দিকে হাতরাস রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শরৎচন্দ্র গুপ্ত হঠাৎ একদিন দেখলেন ট্রেনের কামরায় একজন সুন্দর পাগড়ি বাঁধা বড় বড় চৌকলা সাধু যাচ্ছেন। দেখেই মনে পড়ল কদিন আগেই এনাকেই যেন তিনি স্বপ্নে দেখেছেন। এগিয়ে গিয়ে আমন্ত্রণ জানালেন তার বাড়িতে যাওয়ার জন্য। আমন্ত্রণ স্বীকার করে স্বামীজি শরৎচন্দ্রের বাড়িতে এলেন। একদিন শরৎচন্দ্র স্বামীজির কাছে কিছু উপদেশ প্রার্থনা করলেন। উত্তরে বিদ্যাসুন্দরের একটি পংক্তি উদ্ধৃত করে স্বামীজি বললেন, বিদ্যা যদি লোভিতে চাও চাঁদ মুখে ছাই মাখো, নইলে এই বেলা পথ দেখো। অমনি শরৎচন্দ্র খপ করে উনুন থেকে কিছুটা ছাই মুখে মেখে স্বামীজির সামনে উপস্থিত হলেন।
হাতরাস ছেড়ে যাওয়ার সময় শরৎচন্দ্র স্বামীজির শরণ নিলেন এবং হরিদ্বার, ঋষিকেশ প্রভৃতি তীর্থে গুরু শিষ্য কয়েক মাস কাটালেন। পথে অসুস্থ হয়ে পড়ায় একবার স্বামীজি শরৎচন্দ্রের জুতো পর্যন্ত বহন করেছিলেন। পরে তিনি বরাহনগর মঠে গিয়ে স্বামীজির কাছে বিধিবদ্ধ সন্ন্যাস নিয়ে হলেন স্বামী সদানন্দ মহারাজ। পরবর্তীকালে স্বামী সদানন্দ মহারাজ বলতেন, আমরা স্বামীজির কাছে তার গ্ল্যামার দেখে আসিনি, ত্রিতাপতাপিত হয়ে মুক্তির জন্য আসিনি, তার প্রেমে পড়ে এসেছি। সাফ কথা, হি ওয়াজ অল লাভ। তার সব সত্তাটাই প্রেমময়, ভালোবাসা জমাট। 1891 সালের জুন মাস। স্বামীজি তখন আবু রোডে একজন মুসলমান উকিলের বাড়িতে অতিথি হিসাবে রয়েছেন। একদিন খেত্রীরাজের ব্যক্তিগত সচিব মুন্সি জগমোহনলাল সেখানে এসে তার সঙ্গে আলাপ করে এত মুগ্ধ হলেন যে ফিরে গিয়ে রাজা অজিত সিংকে তা সবিস্তারে জানালেন। অজিত সিং সেই দিনই স্বামীজিকে দেখতে তার আবাসে যেতে চাইলেন। সে কথা শুনে স্বামীজি স্বয়ং অজিত সিংয়ের সঙ্গে দেখা করতে রাজভবনে উপস্থিত হলেন। রাজা প্রশ্ন করলেন, স্বামীজি, জীবন মানে কি? স্বামীজি উত্তর দিলেন, প্রতিকূল পারিপার্শ্বিক অবস্থাগুলি চেষ্টা করছে জীবকে দাবিয়ে রাখতে, আর তাদের গ্রাহ্য না করে অন্তর্শক্তি স্বীয় আবরণ উন্মোচন বা ক্রমবিকাশ করে চলেছে, তাকেই বলে জীবন। কথাগুলির মধ্যে দিয়ে তিনি যেন তার নিজের জীবনের সব দুঃখ, কষ্ট, বৈরাগ্য ও তিতিক্ষা সঞ্জাত অভিজ্ঞতার নির্যাস ঢেলে দিয়েছিলেন। অজিত সিং অভিভূত হয়ে পড়লেন। আবার প্রশ্ন করলেন, স্বামীজি, তাহলে শিক্ষার মানে কি? স্বামীজির ততোধিক সপ্রতিভ উত্তর। তিনি বললেন, আমার মতে শিক্ষার মানে হলো কতকগুলি ভাবকে অস্থিমজ্জাগত করা। এইভাবে প্রশ্ন পরিপ্রশ্নে মিনিট, ঘণ্টা, দিন প্রভৃতি সময়ের বাঁধা ধরা নিয়ম ভেসে গেল। অবশেষে অজিত সিংয়ের স্বনির্বন্ধ অনুরোধে স্বামীজি তাঁর সঙ্গে ক্ষেত্রী গেলেন। রাজা তার শিষ্যত্ব গ্রহণ করলেন। এই গুরু শিষ্য সম্বন্ধ আজীবন অটুট ছিল এবং উভয়ের জীবনেই এক উজ্জ্বল অধ্যায়ের সূচনা করেছিল। 1893 সালের জানুয়ারি মাসে স্বামীজি তাঁর পূর্ব পরিচিত মন্মথনাথ ভট্টাচার্যের সঙ্গে পণ্ডিচেরি থেকে মাদ্রাজে উপস্থিত হলেন। এর কিছুদিন আগেই তিনি কন্যাকুমারীতে ভারতের পুনরুজ্জীবনের পথ খুঁজতে গভীর ধ্যানে নিমগ্ন হয়েছিলেন। যাই হোক, মাদ্রাজে মন্মথবাবুর বাড়িতে থাকার সময় একেবারে প্রথম দিন থেকেই 12-14 জন শিক্ষিত যুবক তার কাছে আসা যাওয়া করতে লাগলেন এবং তার ব্যক্তিত্বে আকৃষ্ট হয়ে তাকে গুরু পদে বরণ করলেন। এদের মধ্যে অন্যতম ছিলেন আলাসিঙ্গা পেরুমল। বয়সে স্বামীজির চেয়ে মাত্র 2 বছরের ছোট পেরুমল সে সময় মাদ্রাজের একটি হাই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে কাজ করছিলেন। স্বামীজির ব্যক্তিত্বে তিনি এতটাই আকৃষ্ট হলেন যে অচিরেই তিনি শিকাগোতে অনুষ্ঠেয় বিশ্ব ধর্ম মহাসভায় স্বামীজির যোগদান সুনিশ্চিত করতে অর্থ সংগ্রহের কাজে নেতৃত্ব দিতে আত্মনিয়োগ করলেন। শুধু স্বামীজির পাশ্চাত্য গমনের আয়োজন করাই নয়, কালক্রমে দাক্ষিণাত্যে রামকৃষ্ণ ভাব আন্দোলনের সংগঠন ও প্রসারে তিনি তার অত্যন্ত বিশ্বাসভাজন এবং অনুগত সেবকরূপে দায়িত্ব পালন করেছিলেন। শিকাগো ধর্ম মহাসভায় যোগদানের উদ্দেশ্যে স্বামীজি তখন জাহাজে চীন, জাপান হয়ে আমেরিকার পথে। ইয়াকোহামা থেকে 1893 সালের 14 জুলাই তাঁদের জাহাজ এমপ্রেস অফ ইন্ডিয়া রওনা দিল ভ্যাঙ্কুভার। জাহাজে স্বামীজির সঙ্গী ছিলেন জামশেদজি টাটা। তিনি সেই সময় জাপান থেকে দেশলাই আমদানি করে ভারতে ব্যবসা করতেন। স্বামীজি তাকে পরামর্শ দিলেন, জাপান থেকে দেশলাই নিয়ে গিয়ে দেশে বিক্রয় করে জাপানকে টাকা দিচ্ছ কেন? তুমি তো সামান্য কিছু দস্তুরি পাও মাত্র। এর চেয়ে দেশে দেশলাইয়ের কারখানা করলে তোমারও লাভ হবে, 10টা লোকেরও প্রতিপালন হবে এবং দেশের টাকা দেশেই থাকবে।
শুধু তাই নয়, স্বামীজি তাকে ভারতে স্টিল প্ল্যান্ট তৈরি ও বিজ্ঞান গবেষণার জন্য একটি আধুনিক কেন্দ্র গড়ে তুলতেও উৎসাহ দেন। পরবর্তীকালে জামশেদজি আমেরিকা থেকে প্রযুক্তি এনে স্টিল প্ল্যান্টের কাজ শুরু করেন এবং একটি বিজ্ঞান গবেষণা কেন্দ্র গড়ে তোলেন। 1898 সালে সেই গবেষণা কেন্দ্রের নেতৃত্ব দেওয়ার জন্য তিনি স্বামীজিকে আহ্বান জানান। স্বামীজির পক্ষে সেই দায়িত্ব নেওয়া সম্ভব না হলেও সম্ভবত তাঁরই আগ্রহে সে বছর প্রবুদ্ধ ভারতে এই প্রতিষ্ঠানের সমর্থনে একটি সম্পাদকীয় প্রকাশিত হয়। 1893 সালের জুলাই মাসের শেষে স্বামী বিবেকানন্দ আমেরিকায় পৌঁছে এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হলেন। একে তো প্রচণ্ড ঠান্ডার মধ্যে তার উপযুক্ত শীতবস্ত্রের অভাব, সেই সঙ্গে প্রবল আর্থিক অনটন এবং নতুন আদব কায়দা ও রীতিনীতির সঙ্গে মানিয়ে নেওয়ার সংগ্রাম। তার সঙ্গে যুক্ত হলো আরেক দুশ্চিন্তা, শিকাগো ধর্ম মহাসভা শুরু হতে আরও 2 মাস দেরি, আর সেখানে বক্তৃতা দিতে প্রয়োজন উপযুক্ত সুপারিশ এবং পরিচয়পত্র। এই পরিস্থিতিতে আগস্টের শেষাশেষি তাঁর সঙ্গে আলাপ হলো হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গ্রিক ভাষার অধ্যাপক জন হেনরি রাইটের। স্বামীজির সঙ্গে সাক্ষাতের পর উপযুক্ত পরিচয়পত্রের অভাবে তাঁর ধর্ম মহাসভার যোগদানের সমস্যার কথা শুনে তিনি বলেছিলেন, আপনার কাছে পরিচয়পত্র চাওয়া আর সূর্যকে তার কিরণ বিকিরণের কি অধিকার আছে জিজ্ঞেস করা একই কথা। স্বামীজির প্রতিভায় তিনি এতই মুগ্ধ হলেন যে ধর্ম মহাসভার সচিবের কাছে তাঁর সুপারিশপত্রে লিখলেন, ইনি এমন একজন বিজ্ঞ ব্যক্তি যে আমাদের সব অধ্যাপককে একত্র করলেও তাঁরা এর সমকক্ষ হবেন না। অধ্যাপক রাইটের পর্যবেক্ষণ কতখানি নির্ভুল ছিল তার প্রমাণ মেলে 1893 সালের 11 সেপ্টেম্বর ধর্ম মহাসভায় প্রদত্ত স্বামীজির প্রথম বক্তৃতার প্রতিক্রিয়া দেখে। প্রত্যক্ষদর্শী এস.কে. ব্লজেট লিখেছিলেন, সেই যুবকটি উঠে যখন বললেন, আমার আমেরিকাবাসী বোন ও ভাইরা, তখন 7,000 নরনারী এমন একটা কিছুর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে উঠে দাঁড়ালো যা তারা ভাষায় প্রকাশ করতে সমর্থ ছিল না। যখন বক্তৃতা শেষ হলো তখন দেখলাম দলে দলে নারীরা তাঁর সান্নিধ্য লাভের জন্য বেঞ্চি ডিঙিয়ে অগ্রসর হচ্ছে। আমি মনে মনে বললাম, এ আক্রমণে যদি তুমি মাথা ঠিক রাখতে পারো তো তুমি ভগবান। স্বামীজি মাথা ঠিক রাখতে পেরেছিলেন। সে রাতেই ধনী গৃহের বিলাসব্যসন ত্যাগ করে ভূমিশয্যায় নয়ন জলে ভেসে তিনি জগন্মাতার কাছে কাতরে প্রার্থনা করেছিলেন, ভারতে জনতাকে কে ওঠাবে, কে তাদের মুখে অন্ন দেবে? মা, দেখিয়ে দাও আমি কি করে তাদের সেবা করতে পারি। এর অনেক পরে 1898 সালের মাঝামাঝি একবার জোসেফিন ম্যাকলাউডের সঙ্গে শ্রীমতী ব্লজেটের পরিচয় হয়। ব্লজেটের বাড়িতে ম্যাকলাউডের অসুস্থ ভাই তখন ভাড়া থাকতেন। ভাইয়ের রোগশয্যার ওপর স্বামীজির একটি ছবি দেখে ম্যাকলাউড শ্রীমতী ব্লজেটকে জিজ্ঞেস করেন তিনি তাকে চেনেন কিনা। বৃদ্ধা ব্লজেট তখন শ্রদ্ধানত চিত্তে উত্তর দিলেন, পৃথিবীতে যদি কোনো ভগবান থাকেন তবে ইনি। পরবর্তীকালে স্বামীজি তাঁর আমন্ত্রণে লস এঞ্জেলেসে তাঁর বাড়িতে এসে ক্লাস নিয়েছিলেন। শিকাগো ধর্ম মহাসভায় তাঁর অভূতপূর্ব সাফল্যের সুবাদে বিবেকানন্দ তখন আমেরিকার অভিজাত মহলে সুপরিচিত নাম। 1894 সালের মার্চে শিকাগোতে থাকাকালীনই একদিন বিখ্যাত অপেরা গায়িকা ম্যাডাম এমা কালভে তাঁর সঙ্গে দেখা করতে এলেন। কালভে তখন ব্যক্তিগত জীবনে এক ভয়ঙ্কর বিপর্যয়ের মধ্যে দিয়ে চলেছিলেন। তাঁর একমাত্র মেয়ের আকস্মিক প্রয়াণ তাঁকে জীবনের প্রতি বীতশ্রদ্ধ করে তুলেছিল। 4 বার আত্মহত্যার চেষ্টা করে বিফল হয়ে শেষে যেন দৈব নির্দেশেই তিনি স্বামীজির কাছে উপনীত হলেন। প্রথম সাক্ষাতের সেই পরম ক্ষণটি তাঁর স্মৃতিতে চিরভাস্বর হয়েছিল। তিনি লিখেছেন,
আমি ঘরে ঢুকে ক্ষণ মাত্র চুপ করে দাঁড়িয়ে রইলাম। তখন তিনি শান্তভাবে ধ্যানাসনে উপবিষ্ট ছিলেন। তার গেরুয়া রঙের পোশাক সোজা মেঝে পর্যন্ত ঝুলেছিল, মাথায় ছিল পাগড়ি এবং তা একটু সামনের দিকে ঝুঁকেছিল। তার চোখ ছিল নিম্ন দৃষ্টি। একটু পরেই তিনি চোখ না তুলেই বললেন, বাছা, কি ঝোড়ো আবহাওয়াই না তুমি নিয়ে এলে। শান্ত হও, এটা একান্ত আবশ্যক। এরপর স্বামীজি একের পর এক কালভের ব্যক্তিগত জীবনের নানান অতীত ঘটনা বলে যেতে লাগলেন। কালভে যখন জিজ্ঞেস করলেন এসব কথা কে তাকে বলেছেন, স্বামীজি জানালেন, তার কোনো প্রয়োজন নেই, কারণ আমি খোলা বইয়ের মতন তোমার ভেতরটা পড়তে পারি। স্বামীজির ব্যক্তিত্ব প্রভাবে কালভের জীবন বদলে গেল। স্বামীজি তাকে বললেন, তোমাকে সব ভুলে যেতে হবে, আবার খুশি ও সুখী হও, শরীরটা সুস্থ করো, চুপ করে বসে শুধু দুঃখের কথা ভেবো না, তোমার অন্তরের ভাবাবেগকে বাইরে কোনো একটা রূপ দাও। কালভে লিখেছেন, তাঁর সুদৃঢ় ইচ্ছা প্রভাবে আমি আবার প্রাণবতী ও আনন্দ পরিপূর্ণা হয়ে উঠলাম। পরবর্তীকালে কালভের সঙ্গে স্বামীজি মধ্যপ্রাচ্য ভ্রমণে গিয়েছিলেন। সে সময় কালভে আরও ঘনিষ্ঠভাবে স্বামীজির সান্নিধ্য লাভের সুযোগ পান। একবার তিনি বেলুড় মঠেও এসেছিলেন। এতক্ষণ আপনারা শুনছিলেন স্বামী বিবেকানন্দের ব্যক্তিত্ব এবং তার বাণীর আকর্ষণে শত সহস্র মানুষ কিভাবে তার কাছে ছুটে এসেছিলেন, তার টানে আকৃষ্ট হয়েছিলেন। আজ থাকলো প্রথম পর্ব। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। চ্যানেলের নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে আমার আবার দেখা হয়। তাহলে আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার খুব শিগগিরই দেখা হচ্ছে আপনাদের সঙ্গে কোনো একটি নতুন ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।